আজ পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কাল সেই পরিস্থিতি কখনো তোমায় শক্তিশালী করে তুলবে। তখন তুমি নিজেকে কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। হ্যালো বন্ধুরা, আমি মিঠু তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। তোমাদের সঙ্গে অনেকগুলি কথা শেয়ার করব, সেগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে এবং আমার ঘর গোছানোর কিছু ট্রিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমার ব্লগিংয়ের ক্ষেত্রেও আমি যা যা করি তোমাদের কিছু ট্রিক্স শেয়ার করব। তোমরা হয়তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে ইউটিউব থেকে কি সত্যি টাকা পায়, এটা আমার মা জানতে চেয়েছিল, তো এটা তোমাদেরকেও জানাবো এবং আমার মাকেও যেটা বলেছি সেটা তোমাদেরকে বলবো। তো সত্যি কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায় আদেও? তো চলো আজকে গল্প শুরু করা যায়। ঘড়ি কাটায় বাজে 6:30। দেরি করে ঘুম থেকে উঠে আমি আমার সংসারের যাবতীয় কাজগুলো যেভাবে করে থাকি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্যান্য দিন 5:30 বাজতে না বাজতেই কিন্তু ঘুম ভেঙে যায়। মানুষের শরীর কিন্তু সব দিন সমান থাকে না, তাই না বন্ধুরা? কোনো দিন দেখবে এক এক সময় এমন হয় যে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, আবার এক এক দিন এমন হয় যে অনেকগুলো কাজ থাকলেও কিন্তু শরীরের ক্লান্তি ভাবটা থাকলে কিন্তু ঘুমটা একেবারে ভাঙতে চায় না। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আমাদের গ্রামের দিকে 6:30 মানে অনেকটাই বেলা। আমাদের গ্রামের মেয়েরা এবং বউরা খুব তাড়াতাড়ি ওঠে, ভোর 5টা এবং 4:30টার দিক থেকে কাজ করতে শুরু করে। আর আমার যেহেতু রেগুলারই ব্লগ আমি করি, সেক্ষেত্রে আমার একটু ঘুমের ঘাটতি থাকে, তো সেই জন্য আমি একটু আজকে দেরি করে উঠলাম। 6:30 বাজছিল দেখলেই। তারপরে এই যে সংসারের তোড়জোড় করে শুরু করে ফেলেছি কাজ। আর আমি দেরি করে ঘুম থেকে উঠে যেভাবে কাজগুলো সামলাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আগে বাইরেও আমি যাইনি, আমি প্রথমে ফার্স্ট যেটা করেছি ব্লগিং স্টার্ট করেছি। আর এই যে জামা কাপড় একেবারে অগোছালো হয়ে পড়ে থাকে, প্রত্যেক দিনকার ডেলি কাজ এগুলো। আমার জামা কাপড় গোছানোগুলো হচ্ছে মাস্ট। আর এই যে তোমাদের প্রথম ট্রিক্স আমি শেয়ার করব, ছোট ছোট জামা কাপড়গুলো আমি যেভাবে রাখি, তোমরাও যদি এরকমভাবে বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে এরকম করে রাখতে পারো। এটা হচ্ছে নাম্বার 1 ট্রিক্স। তো দেখো আমি ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ঝুড়ির মধ্যে ছোট ছোট করে গুটি গুটি করে ভাঁজ করে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এইদিকে আমার যে ছোটো ব্লাউজ, তারপরে হাত কাটা ব্লাউজ, রুমাল যেগুলো থাকে ছোট জিনিসগুলো, সেগুলো কিন্তু একেবারে অগোছালো হয়ে পড়ে থাকে। আর ছোট জিনিসগুলো কিন্তু আলনায় সুন্দর করে ভাঁজ করে রাখা যায় না, সেই জন্য আমি একটা ছোট ঝুড়ি নিয়েছি মাত্র 35 টাকা দিয়ে। তো সেটাতেই আমি আমার সুন্দর করে ছোট জিনিসগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এইদিকে আরও একটা বড় ঝুড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছ সবুজ কালারের, ওটা হচ্ছে আলনার মধ্যেই রাখা আছে। তো ওটাতে আমি আমার মেয়ের যত ছোট ছোট জামাগুলো রাখি সেগুলো হচ্ছে ওর ড্রেসগুলো রাখি। যেহেতু ও এখন একটু বড় হয়েছে, রঙিন রঙিন জামা ইচ্ছে মতো পরতে পারে, সেই জন্য আমি এই গামলাটায় রেখে দিলে ওর যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাও পরে থাকে। আর আমারও যখন যেটা ইচ্ছে হয় আমি ওই ঝুড়িটা থেকে নিতে পারে। এতে কিন্তু আমার খাটনিটা একটু কমে যায়। বারবার বলতে হয়নি যে মনা তুমি আমাকে বলবে যখন আলনায় আমি ভাঁজ করে রাখবো, মা তুমি আমাকে এই জামাটা বের করে দাও, এই জামাটা বের করে দাও। তখন কিন্তু একটা কাজ করতে করতে কিন্তু বারবার এসে দিতে কিন্তু অনেকটাই বিরক্ত লাগবে। সেই জন্য আমি মেয়ের জন্য এরকম একটা র্যাক মানে ঝুড়িগুলো কিনে নিয়েছি। ওই ছেঁড়া কাপড় টাপড় দিয়ে হচ্ছে পাড়াতে বিক্রি করতে আসে কাকুগুলো, তো তাদের কাছ থেকে আমি নিয়েছি। এগুলো হচ্ছে আমি যতগুলো নাইটি পরি সেই নাইটিগুলো পুরনো যত্ন করে রেখে দিই, সেটা দিয়ে এই ঝুড়িগুলো আমি নিয়ে থাকি। তো এই যে দেখো আমার এদিকে কিন্তু সুন্দর করে আলনাটা গোছানো হয়ে গেছে। আর এরকম সুন্দর করে আলনা গোছানো এবং ঘরদোর গোছানো থাকলে কিন্তু একেবারে মনটা একেবারে ভরে যায়। আর অগোছালো জিনিস পরে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, যেটা আমার মাথা গরম হয়ে যায় অগোছালো জিনিসপত্র পরে থাকলে। এইদিকে দেখো ঘরের বিছানা তুলে নিয়ে চলে এসেছি বাইরের বিছানাতে। তো দেখবে আমাদের ঘরের মশারিগুলো রাখতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। যেমন আমার এখানে কোনো মশারি রাখার মতো জায়গা নেই, সেই জন্য আমি যেটা করি মশারিটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে, আর মশারি কিন্তু বেডে পড়ে থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ মশারিটাকে গুটিয়ে নিয়ে কিন্তু আমি এই যে এরকম একটা ব্যাগে সুন্দর করে ঝুলিয়ে রেখে, এতে আমার বিছানাটা কিন্তু সুন্দর হয়ে থাকে এবং মশারি
বাড়িটাও আর দেখা যায় না। আর এদিকে দেখতে পাচ্ছ বেডটাও টান টান করে পেতে নিলাম, আর এটা চাদরটা পাল্টালাম না, তার কারণ আছে। আর সারাদিন মেয়ে এই বিছানা চাদরটা হচ্ছে আমদানি করবে, তারপরে এটাকে আবার তুলে নিয়ে রাত্রে আবার অন্য একটা চাদর পেতে দেবো। তো যাই হোক, এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে আমি আমার রান্নাঘরে ঢুকে গেছি, বাসনপত্রগুলো বের করে নিচ্ছি, বাসি বাসনগুলো। আর এই যে এখন বাসনগুলো টিপল পাড়ে রেখে এসে যেটা করব, ঘর দুয়ারটাকে সুন্দর করে মুছে নেব। রান্নাঘর যদি আমার একেবারে সকালবেলা যদি না মোছা হয় তাহলে মনে হয় একেবারে বাসি বাসি লাগে। আর যেহেতু এঁঠোকাটা পড়ে থাকে সেই জন্য রাত্রে আর সামলানো হয়নি। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, দেখো। এদিকে দেখো একটু খাটুনির ফলে কিন্তু আমার রান্নাঘরটা ঝকঝকে হয়ে উঠেছে। আর এইগুলো রান্নাঘর দেখবে প্রতিদিন মুছলেও কিন্তু একটা কেমন তেলচিটে ভাব থাকে, যতই এক্সিট ফ্যান চলুক না কেন। তবু রান্নাঘরে রান্না করলে দুবেলা যেহেতু রান্না হয় সেই জন্য একটু তেলচিটে ভাবটা থাকে। সেই জন্য আমি একটু কাপড় ভিজিয়ে ন্যাকড়ার মধ্যে ওই সার্ফ নিয়ে নিই, তাহলেই কিন্তু আমার এই রান্নাঘরটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু বেসিংটাকে পরিষ্কার করে নেওয়া একেবারেই মাস্ট, কারণ বেসিংটা যেহেতু আমাদের দিনরাত 24 ঘন্টা ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু স্কচব্রাইট এবং একটু সার্ফ দিয়ে এবং বাসন মাজার সাবান দিয়ে মেজে নিলেই কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। এই যে তারপরে দেখো 3 নম্বর ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম একটা নিচে যদি কোনো কিছু কন্টেনারগুলো রাখার জন্য তোমরা এরকম একটা কন্টেনার পাও, তাহলে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে রাখা হয়। আর এইদিকে একটু সার্ফ নিয়ে কিন্তু কন্টেনারগুলো আমি প্রত্যেক দিন মুছে নিই, তাহলে কিন্তু এতে আমার একেবারে তেলচিটে এবং নোংরা ভাবটা থাকে না। আর যেহেতু আমার গ্যাসের সামনে এই জিনিসপত্রগুলো রাখা থাকে, সেই জন্য কিন্তু আমি ওগুলো এইভাবে মুছে থাকি। আর এই যে বন্ধুরা, রান্নাঘরটা মুছে নেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি ঝাড়ু হাতে নিয়ে ঝাড় দিতে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার টেবিল কভারটা ছিঁড়ে গেছে। একটা নতুন টেবিল কভার নিব মনে করছি, কিন্তু হয়ে উঠছে না। অনলাইনে দেখছি, কিন্তু অনলাইনেও সেরকম নিব সাহস পাচ্ছি না, যেহেতু ফ্রিজের একটা কভার অর্ডার করা হয়েছে। সেটা আসলে যদি ভালো বেরোয় তাহলে কিন্তু আমি এই টেবিল কভারটা অর্ডার দেবো। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ট্রিক্স আমি শেয়ার করব, যেটা হচ্ছে ব্লগ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নিবে। তো আমি যখন প্রথম ব্লগিং করি, আমার ব্লগিং করা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসা কিন্তু আমার 2 বছর যাবৎ, কিন্তু আমার এই ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেতে পেতে প্রায় 1.5 বছর পর কিন্তু আমি এই মিউজিকগুলো পেয়েছি। প্রচুর খেটেছিলাম ব্লগ মিউজিকগুলো কোথা থেকে পাবো, কপিরাইট ফ্রি সং ডাউনলোড করেছি, তবুও কিন্তু এরকম মিউজিকগুলো আমি পেতাম না। যাদের ব্লগিংগুলো দেখতাম আমি তাদেরকেও কমেন্ট করে বলতাম যে দিদিভাই তোমরা কোথা থেকে ব্লগিং মিউজিকগুলো নিয়েছো, তাদের কাছ থেকে আমি কারো কাছ থেকে রেসপন্স পাইনি। সেই জন্য আমি চাইবো, তো যারা আমার একেবারে নতুন বন্ধু রয়েছো তাদের ক্ষেত্রে আমি তোমাদের একটু হেল্প যদিও করতে পারি, সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি, তোমরা যেটা করবে হচ্ছে গুগল থেকে কিংবা প্লে স্টোর থেকে অডিও লাইব্রেরি বলে একটা অ্যাপ তোমরা নামিয়ে নেবে। অডিও লাইব্রেরিতে পেয়ে যাবে প্রচুর মিউজিক, ব্লগিংয়ের ক্ষেত্রেও, ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও
গ্রামের পরিবেশে তোমরা ভিডিও করো, তাই গ্রামের পরিবেশে যেমন ব্লগিংয়ের মিউজিকগুলো পাওয়া যায়, যেমন আমি ব্যবহার করি, তোমরাও কিন্তু এরকম একেবারে কপিরাইট ফ্রি সং তোমরা পেয়ে যাবে অডিও লাইব্রেরি থেকে। তোমরাও দেখো, অবশ্যই পারবে, একটু চেষ্টা করো, দেখো পারবে। আর যদি তোমরা আমার ব্লগ থেকে যদি না কিছু বুঝতে পারো, তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্রচুর প্রচুর ইউটিউবের টেক চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো। তো তোমাদেরকে শেখার জন্য লাগবে একটি ডায়েরি, একটি পেন, আর হচ্ছে একটি ফোন। ইউটিউব থেকে গিয়ে তোমরা যদি টেক চ্যানেলগুলো দেখে নিয়ে তোমরা তোমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে একটু সাজেশন দিলাম। যেহেতু আমার এই সাজেশনগুলো আগে থেকে কিন্তু আমি এসব বুঝতাম না, পারতাম না, কোনো কিছুই পারতাম না। বিশ্বাস করো, অনেক খাটাখাটনির পর, অনেক স্ট্রাগলের পর আমি টুকুনি শিখেছি। আমি চাইছি তোমাদের সামনে তুলে ধরার এবং তোমাদেরকে হেল্পের জন্য একটু বলে দেওয়ার। ভিডিওর শুরুতে আরও একটা কথা বলেছিলাম যে সত্যি কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায়? এটা আমার মায়েরও কোশ্চেন এবং তোমাদেরও কোশ্চেন হতে পারে, এবং এটা আমারও কোশ্চেন ছিল, কিন্তু এখন একেবারে কোশ্চেনটা সলভ হয়ে গেছে। তার কারণ কি বলতো, আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো দেখতাম প্রচুর পরিমাণে। তারপরে যখন বুঝতে পারলাম যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, এটা কিন্তু অবিশ্বাসকর ঘটনা একটা লাগতো। তারপরে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর আমার পেজ যেখানে মনিটাইজেশন অপশনটা রয়েছে, সেখানে আমি ওয়াইট স্টুডিওতে গিয়ে দেখতে পাই যে পেজ অ্যাডস বলে একটা অপশন এবং শর্ট ফিট অ্যাডস বলে একটা অপশন রয়েছে। তারপরে দিয়েছে আরও একটা অপশন, সেটা হচ্ছে মেম্বারশিপ। তো তোমরা সেই মেম্বারশিপ অপশনটা যদি পেয়ে থাকো, সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা জানতে পারবে ইউটিউব থেকে টাকা পায় কি পায় না, এবং কি কি ক্রাইটেরিয়া তোমাদের মেনে চলতে হবে। সেই ক্রাইটেরিয়া অনুসারে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু অবশ্যই টাকা পাবে। যেটা আমার মেম্বারশিপ অপশনটা এসেছিল, তো সেখান থেকে আমি জানতে পেরেছি। তো যদি এর বেশি বিষয়ে যদি জানতে চাও, তাহলে তোমরা টেক চ্যানেল দেখে নিও। আর এই যে দেখো, আমার ঘরটা সুন্দর করে মোছা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সান্ধান করে চলে এসেছি একেবারে। তো এখন ঘড়ি কাটা বাজে 8:30। আর এখন আমি পারবো ফুল, তার কারণ এখন পুজো করব। আর চলো, আমাদের গাছে ফুল আজকে সেরকম নেই, অল্প একটু আছে, সেগুলোই কুড়িয়ে নিয়ে আসি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ফুল তোলা কাজটা কিন্তু আমার ব্লগে তোমরা পেয়েই থাকো। ফুল তোলা কাজটা কিন্তু আমার একেবারে রেগুলার কাজ। আর আমার ফুল তোলা যদি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার না করি, তাহলে মনে হয় যে কিছুই শেয়ার করলাম না। আর এইদিকে দেখো, কতগুলো বেদানা গাছের ফুল এসেছে, আর নিজের হাতে গাছ তৈরি করেছি। তারপরে এতগুলো ফুল দেখার পর মনটা একেবারে খুশিতে উৎফুল্ল হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, এত বড় বড় ফুল এসেছে, জানি না কবে বেদানা হবে, তো সেটার জন্য ওয়েট করে রইলাম। আর যখনই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, প্রচুর ফুল এসেছে গোটা গাছে, আর লাল লাল ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে জানো তো। আমার মেয়ে না এই জিনিসগুলো একেবারে মানে বোঝে না, যে এই ফুলগুলো ভেঙে নিলে না যে আমার গাছের ফলটা হবে, সেটা কিন্তু বোঝে না। ও এসেই কিন্তু হাত দিতে থাকে, আর ওকে বারবার করে বোঝানো হয়েছে যে সোনা মা, ওগুলো থেকে কিন্তু বড় বড় বেদানা তৈরি হবে, তুমি কিন্তু ভাঙবে না। তো বন্ধুরা, যাই হোক, ভিডিও শুরুতে আমি আরও একটা কথা বলেছিলাম, আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কাল সেই পরিস্থিতি যখন তোমার শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। তার কারণ তোমাদের আমি বলি, যারা ব্লগিং করছো, এবং যেমন আমি কিন্তু প্রায় 2 বছর 2.5 বছর যাবৎ এই ব্লগ চ্যানেলে কাজ করছি। বিশ্বাস করবে না, প্রথম যখন ব্লগ চ্যানেলটা খুলেছিলাম, সাবস্ক্রাইবার বাড়াতে এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য পাগলের মতো ছুটে গেছি, যে কি করলে, কোনটা করলে, ভিডিও করলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, সাবস্ক্রাইবারটা বাড়বে। তখন আমি ভাবলাম যে না, এরকমভাবে ছুটে গেলে হবে না, আমাকে কিন্তু ধৈর্য ধরে নিজের কন্টেন্টটাকে সুন্দর রাখতে হবে, এবং গুছিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে, এবং সুন্দর সুন্দর পরিবেশের জিনিসগুলো আমাকে তুলে ধরতে হবে। তো যখন ভাবলাম যে না, এই কাজটা
কঠিনভাবে নিলে হবে না, আমাকে একটু সহজভাবে নিতে হবে। তো এবং মন দিয়ে করতে হবে। তো বিশ্বাস করবে না, কাল যে কাজটাকে আমি কঠিন ভাবতাম, সেই পরিস্থিতিটাকে কঠিন ভাবতাম, এখন কিন্তু আমি সেই কাজটাকে কঠিন ভাবি না এবং পরিস্থিতিটাকে কঠিন ভাবি না। তার কারণ কঠিন ভাবলে কিন্তু কঠিন, আর যদি সহজ ভাবো তাহলে কিন্তু সহজ। হ্যাঁ, ব্লগের এডিট করা কিন্তু অনেকটাই কঠিন লাগতো আমার প্রথম প্রথম, কিন্তু এখন এডিট করে করে এমন অবস্থা হয়ে গেছে, একটা ভিডিওতে প্রায় 2 ঘন্টা টাইম দিলে কিন্তু আমার একটা ব্লগ নেমে যায়। আর আগে কিন্তু সারাদিন রাত্রি একটা ব্লগের পিছনে আমার লেগে যেত, তাও কিন্তু আমি একটা ব্লগ কিন্তু কমপ্লিট করতে পারতাম না। তো সেই জন্য আমি মনে করি যে কাল যেই পরিস্থিতিটা তোমার খুব কঠিন মনে হতো, পরিস্থিতি যখন তোমার শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেকে কঠিন পরিস্থিতিটাকে নিজেই ধন্যবাদ জানাবে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার পরিস্থিতিটাকে এখন ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। তার কারণ তাদের নিজের মূল্যবান সময়টুকু দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখছে। তো সেই জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য, এবং আমি আমার নিজের সময়টুকু বাঁচিয়ে তোমাদের সামনে ব্লগটা তুলে ধরছি, সেই জন্য আমি আমার নিজেকে এবং নিজের মনটাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো এদিকে ঠাকুর সেবা এবং ঠাকুর পুজো দেওয়ার পর কিন্তু আবারও ঢুকে পড়েছি রান্নাঘরে। তার কারণ রান্না বান্না না করলে কিন্তু আমরা খেতে পাবো না। সকাল থেকে কাজ করতে করতে কিন্তু এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, আর দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনের মতো ঠিক টাইম মতো রান্না বান্না বসাতে পেরেছি। এখন ঘড়ি কাটা বাজে 9টা, আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি সেই জন্য 2টো আম এবং একটু মুড়ি খেয়ে নিলাম। তার কারণ এখন যেহেতু পাকা আম রয়েছে, পাকা আমের সময় যদি আমটাকে অনুভব না করি তাহলে কিন্তু ফুরিয়ে গেলে কিন্তু এর স্বাদটা কিন্তু পাবো না, এবং হাজার খুঁজলেও কিন্তু পাবো না। এদিকে দুপুরে কাজকর্ম সেরে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা শুভ বিকেল। দেখো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, এখন যাচ্ছি একটু বাজারে। তো বাজারে যাচ্ছি কি করতে, পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো লেটস গো, গিয়ে দেখা হচ্ছে। আর আজকে যাচ্ছি আমি, মা এবং মেয়ে। তো চলো। জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে মায়ের জন্য, মার অনেক শখ রয়েছে। মা আমাকে শুধু বলতে থাকে আমাকে একটা সোনার জিনিস বানিয়ে দিস, আমাকে একটা সোনার জিনিস বানিয়ে দিস। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে একটু হেল্প করো এবং আমাকে সাপোর্ট করো, আমি যেন মাকে একটা সোনার একটা ছোট্ট গিফট দিতে পারি। এবং নিজের টাকায়, আমি যে টাকা আমি গুজ করে রাখি সংসার থেকে, সেই টাকা থেকে না, আমি আমার ইউটিউবের টাকা থেকে এবং নিজে উপার্জন করে আমি যেন মাকে গিফট করতে পারি। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাহায্য করিও। তোমরা আমার ভিডিওগুলো পুরো ওয়াচ টাইম করে দেখো, তাহলে হয়তো আমি একদিন হলে উপার্জন করতে পারবো, সেখান থেকে কিন্তু মায়ের জন্য আমি একটা মাকে গিফট করব। তো গাইজ চলো, তোমরা এইভাবে নিজেরা ব্লগ দেখতে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো। এইদিকে দেখো মা কিন্তু পড়তে এসেছিল শাখা, তো আমি বললাম 500 টাকা দাম বলছে শাখার, তো পড়ে নাও। তো মা বলছে কেন 500 টাকা দিয়ে শাখা পড়তে যাব, 200 টাকা দিয়ে শাখা পড়বো, ভেঙে যাবে, আবার 6 মাস পরে পড়ে নেব। তো বিশ্বাস করো মারা কি এইরকমই হয়, কিপটে টাইপের, নিজের জন্য কিপটামিগিরি করবে কিন্তু অন্যদের জন্য কিপটামি করবে না। দেখো এদিকে জামা কাপড়ের দোকানে ঢুকেছে, জামা কাপড়ের দোকানে ঢুকে ভাইয়ের জন্য একটা ড্রেস নিচ্ছে। তো এই ড্রেসটার দাম বলেছে 650 টাকা, তো মা ফাট করে 500 টাকা বলে দিয়েছে। আমার তো মাথা পুরো হেড হয়ে গেছে, কারণ নিজের শাখাটা যখন 500 টাকা দাম বলেছে, ওটা হচ্ছে জরুরি শাখা পরাটা, যেহেতু হাত একবারে খালি রয়েছে, তখন মায়ের কাছে হচ্ছে বেশি হয়ে গেছে টাকাটা। আর এখন একটা শার্ট নিয়ে নিয়েছে 500 টাকায়, তাহলে ভাবো রাগটা ওঠে কি না ওঠে। মারা কি এরকম ধরনের হয়ে থাকে, নিজেদের জন্য সবসময় সারা জীবন কিপটেমি করে চলে যাচ্ছে। দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছি জামাগুলো নিয়ে, তারপরে এদিকে রাত্রিবেলায় বানিয়ে নিয়েছি গুলা রুটি, এইগুলো খেয়েই আজকে আমাদের রাতটা কেটে গেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। তোমাদের আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। টাটা।